নমস্কার। আপনারা শুনছেন বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা রাম বাংলার ভূতের গল্প বকুলতলার মেলার রাতে। অঙ্কনার ভূমিকায় প্রদীপ্তা, জনৈক দোকানি বউ এবং রিয়ার ভূমিকায় বর্ণালী। অভিরাম করেছে সৌরভ রায়, ভজা এবং কাকাবাবুর ভূমিকায় প্রত্যয়, এবং সর্বশেষে রাকেশের চরিত্রে রয়েছে সৌরভ ধানী সাহা। গল্পটা ভালো লাগলে অবশ্যই হাইপ করতে ভুলবেন না। আশা করি বছরের শেষটা সবার ভালো কাটছে। নতুন নতুন বিয়ের পর রাকেশ এসেছে পূর্ব বর্ধমানের এক মফস্বলী গ্রাম বকুলতলায়। রাকেশের স্ত্রী রিয়া নিজের কাকার কাছেই মানুষ হয়েছে। রিয়ার কাকাবাবু অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার হলেও তার একটা বিশেষ ক্ষমতা ছিল, তিনি নাকি হাতের রেখা পড়তে পারেন। যদিও রাকেশের এসব বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না, কিন্তু স্ত্রীর মন রাখতে দুপুরে খাওয়া দাওয়ার পর উঠোনে বসে কাকাবাবুর সামনে ডান হাত মিলে বসতেই হলো। রিয়া বলল, কাকাবাবু, একটু দেখো তো ওর হাতে দ্বিতীয় বিয়েটিয়ে লেখা আছে কিনা। কাকাবাবু হাতটা সামনে নিয়ে চশমার মধ্যে দিয়ে সরু সরু চোখ করে দেখে বললেন, না, বিয়ে তো একটাই। যাক বাবা, বাঁচালাম। কিন্তু কিন্তু কি কাকাবাবু? গম্ভীর হয়ে বললেন, কিন্তু কিন্তু এটা কি? রাকেশ একটু হেসে বলল, কি দেখলেন আবার? খুনঠুন লেখা আছে নাকি হাতে? হঠাৎ কাকাবাবুর ভুকুচকে গেল। তিনি বললেন, দেখছি তোমার তো একটা ফাড়া আছে এই কিছুদিনের মধ্যে। মানে দুর্ঘটনা জাতীয় কিছু? কি বলছো কাকু? তাই তো দেখছি মা। তোমার কোনো শত্রু আছে নাকি জামাই? রাকেশ থতমত খেয়ে বলল, না, আমার তো কোনো শত্রু নেই। রিয়া কাকাবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এটা থেকে বাঁচতে হলে কি করতে হবে কাকাবাবু? দেখো মা, স্বামীর বিপদ একমাত্র স্ত্রী ঠেকাতে পারে। আমার মতে এই কয়েকটা দিন তুই সবসময় ওর সঙ্গে থাক, বিশেষত রাস্তাঘাটে। আর ওকে একা ছাড়িস না। কয়েকটা দিনের তো ব্যাপার, তারপর থেকে আর কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। রিয়া হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে রাকেশের হাতটা ধরে বলল, এখন কয়েকটা দিন আমি তোমার ছায়া হয়ে ঘুরবো, বুঝলে? আচ্ছা বাবা, তাই হবে। এমনিও ঘুরতে যখন এসেছি একা একা ঘুরবই বা কেন? যেখানে যাব তোমায় সঙ্গে নিয়ে যাব, বুঝলে? গোপীনাথপুরে রাকেশের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছিল। প্রথম দিকে কাকাবাবুর সেই হস্তরেখার সতর্কবাণ মনে থাকলেও ধীরে ধীরে তা চাপা পড়ে গেল। একদিন সকালে পাশের গ্রাম ধনেখালির থেকে খবর এলো রিয়ার পিসিমা খুব অসুস্থ, মৃত্যুশয্যায়। কাকাবাবু সেই খবর শুনে মর্মাহত হলেন। তার একমাত্র দিদি বলে কথা। তিনি ঠিক করলেন আজই ধনেখালি যাবেন। তিনি বললেন, দিদির অবস্থাটা এমনিতেই খারাপ ছিল, এখন একবার না গেলে হয়তো শেষ দেখাটাও হবে না। সারা জীবন একটা আফসোস রয়ে যাবে। না না, আর দেরি করা ঠিক নয়। চলো, আমিও যাব তোমার সঙ্গে। সেই ভালো, আমরা সবাই একবার গিয়ে দেখে আসি। রিয়া হঠাৎই গম্ভীর হয়ে বলল, না, তুমি যাবে না। কেন? তোমার গলায় যে তাবিজ আছে, তোমার মা বলেছিলেন বিয়ের পর 1 বছরের জন্য এই তাবিজ তোমার গলায় থাকবে। কোনো মৃতদেহ, শ্মশান বা শ্রাদ্ধ বাড়িতে তোমার ঢোকা চলবে না। এখন যদি আমরা যেতে যেতে পিসির কিছু একটা হয়ে যায়, তখন তো তুমি ফিরতে পারবে না। তাবিজ নষ্ট হলে তোমার মা আমায় জান হায় তাই বলে কথা শোনাবেন। রাকেশের যাওয়ার ইচ্ছা থাকলেও মায়ের কথার মান রাখতে ও বাড়িতেই থাকবে বলে ঠিক করল। রিয়া আর কাকাবাবু তাড়াতাড়ি গাড়িতে বসে রওনা দিল। রিয়ার বাপের বাড়ি কম বড় নয়। এত বড় বাড়িতে একা একা থাকতে মন চাইছিল না রাকেশের, কিন্তু কী বা করার আছে। সারা সকাল একটা উপন্যাস পড়ে শেষ করল সন্ধি। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কখন যে দুপুর গড়িয়ে গেল টেলও পেল না। পেটে হালকা টান পড়তেই রান্নাঘরে গিয়ে দেখল সেখানে কিছুই নেই। সকালে তাড়াহুড়োতে রিয়ার কিছু রান্না করে যেতে পারেনি। বাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই গলির মোড়ে ভজার পাইস হোটেল। রাকেশ সেই দিকেই গেল। দোকানে আজ প্রচুর ভিড়, গায়ের অনেক মানুষজন বসে খাচ্ছে। হোটেলের মালিক ভজা রাকেশকে দেখে বলল, আরে জামাই যে, এখানে বসে খেতে এসেছেন নাকি? রাকেশ একটু হেসে বলল, হ্যাঁ, ওই আর কি। বাড়িতে রান্না হয়নি বুঝি না? আমার গিন্নি আর কাকাবাবু এক আত্মীয়ের বাড়ি গেছেন, আজ বোধহয় ফিরবে না, তাই ভাবলাম। ভাববেন না জামাই, আপনি বাড়ি যান, আমি আমার দোকানের ছেলেকে পাঠিয়ে দিচ্ছি খাবার নিয়ে। মাছ খাবেন না মাংস? আগে মাছ হলে ভালো হয়, এই টাকাটা নিয়ে নেন। আরে ঠিক আছে, ওসব পরে দেখা যাবে, আপনি এখন বাড়ি যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, নিয়ে এলে। রাকেশ কৃতজ্ঞতা মিশ্রিত হাসি দিয়ে ফিরে এলো বাড়িতে। কিছুক্ষণের মধ্যে একজন এসে খাবার দিয়ে গেল। ধোঁয়া ওঠা ভাত, ডাল, পুঁইশাক, আলু ভাজা আর রুই মাছের ঝাল। খাওয়া দাওয়া সেরে টানা ভাত ঘুম দিল রাকেশ।
টেলিফোনের শব্দে ঘুম ভাঙল রাকেশে। হ্যালো। হ্যাঁ, আমি বলছি, আমরা পৌঁছে গেছি, বুঝলে? আসলে এখানে এত ঝোঁকিয়ে তোমায় ফোন করতে পারিনি। কিছু খেয়েছো? হ্যাঁ, আমায় নিয়ে ভাবতে হবে না। পিসিমা কেমন আছেন? অবস্থা খুব খারাপ গো, একদমই চোখ খুলছেন না। চাকর বলল 7 দিন নাকি কিচ্ছু খায়নি। ডাক্তার বললেন আজ রাত নাও কাটতে পারে। মনে হচ্ছে আজ রাতে আর ফেরা যাবে না গো। তুমি একা একা থাকতে পারবে তো? তোমায় ছাড়া একটু কষ্ট হবে, কিন্তু ম্যানেজ করে নেব। আবার বাজে কথা শোনো না, নিজের খেয়াল রেখো, কেমন? হ্যাঁ, তুমি ঠিকঠাক থেকো, আর কাকা বাবুরও খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাখছি তাহলে, কাল সকালে দেখা হবে। ফোন রেখে রাকেশ ঘড়িতে সময় দেখল প্রায় 7টা বাজে। আজ অনেকক্ষণ ঘুমিয়েছে সে। এখন একটু চা না খেলে শরীর চলবে না। গলির মোড়ে পৌঁছে একটা চায়ের দোকানে বসে এক ভাঁড় চা হাতে নিয়ে রাকেশ দেখল দূরে ভ্যানওয়ালাদের প্রচুর ভিড়। সবাই যেন কোথাও যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। সেজেগুজে ছেলে মেয়ে বুড়ো বুড়ি মিলে দল বেঁধে ভ্যানে চড়ছে। এখন তো পুজো টুজো কিছুই নেই, এরা সবাই যাচ্ছে কোথায়? এমন সময় কামঝা মাথায় দেওয়া অর্ধেক মুখ ঢাকা একজন ভ্যানওয়ালা রাকেশের সামনে এসে থামল। তারপর একটু হেসে ওকে জিজ্ঞাসা করল, শহরের বাবু মনে হচ্ছে। মানে হ্যাঁ, শহরেরই। গ্রামের মেলা দেখবেননি? মেলা? হ্যাঁ, মাইল খানিক দূরে একটা মেলা বসছে, ওরা তো সেখানেই যাচ্ছে। যাবেন নাকি বাবু? মেলার নাম শুনেই রাকেশের চোখে আলাদা একটা উজ্জ্বলতা ফুটে উঠল। এমনিতেই তো বাড়িতে একা একা বসে থাকতে হবে, তাছাড়া গ্রামের মেলা সে আগে কোনোদিনও দেখেনি। রাকেশ এক চুমুকে চা শেষ করে ভাঁড়টা ফেলে দিয়ে বলল, চলো তাহলে, তবে ফিরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু। ভ্যানওয়ালা মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবু, আমি ফিরিয়ে নিয়ে আসব। দাদা আশা মিলিয়ে ওই 50 টাকা দিবেন। ভ্যানটা মাইলখানেক পথ পেরিয়ে যখন একটা বাঁকের মোড় নিল, তখনই মাইকের শব্দ ভেসে এলো দূর থেকে। রাকেশ ভ্যান থেকে নেমে মেলায় প্রবেশ করল। মাঠটা বিশাল, চারিদিক ঘিরে রয়েছে ছোট ছোট তাঁবু, অজস্র দোকান। একপাশে নাগরদোলা ঘুরছে, সেখান থেকে ভেসে আসছে ছেলে মেয়েদের চিৎকার। ওর পাশেই একটা কাঠের ঘূর্ণি, দূরে একটা নীল কাপড় দিয়ে ঢাকা মঞ্চ। সেখানে লেখা আছে রাত 10টা থেকে যাত্রাপালা শুরু হবে। আরেকদিকে কড়াইয়ের ফুটন্ত তেলে লাফাচ্ছে পিঁয়াজি আর বেগুনি, আর অন্যদিকে বিক্রি হচ্ছে জিলিপি নিমকি। ঘুরতে ঘুরতে মাঠের শেষ প্রান্তে এক কোণে চোখ পড়ল রাকেশের। সেখানে বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা ছোট্ট দোকান বসেছে, নানান ধরনের গয়না বিক্রি হচ্ছে। হঠাৎ রিয়ার কথা মনে হতে সেই দিকে এগিয়ে গেল রাকেশ। দোকানের কাছে যেতেই দোকানের ভিতর বসে থাকা বউটি বলে উঠল, বাবু, চুড়ি নেবেন নাকি? 2 টাকা ডজন চুড়ি নেবেন? বউটি কয়েক গাছে লাল চুড়ি তুলে ধরল রাকেশের সামনে। চুড়িগুলো হাতে নিতেই রাকেশের চোখের সামনে ভেসে উঠল একজনের হাসি মুখ। অস্ফুটে বলে উঠল, অঙ্কনা। রাকেশের কানে যেন ভেসে এলো সেই পুরনো কথোপকথন, এই চুড়ি কিনে দেবে আমায়? লাল রঙের কাচের চুড়ি। রাকেশ এক গাছে চুড়ি ওর হাতে পরিয়ে দিয়ে বলতো, এই নাও, এবারে খুশি তো? খিলখিল করে হেসে চুড়ি ছুনছুন শব্দ করতে করতে অঙ্কনা বলতো, খুব খুশি। রাকেশ পকেট থেকে 2 টাকা মহিলার হাতে দিয়ে 1 ডজন চুড়ি কিনে নিল। তারপর মনে হলো, কেন কিনলাম এই চুড়ি? রিয়ার জন্য কি? না, ও তো কাচের চুড়ি পরে না। কাচের চুড়ি যে পরত, তাকে আর এখন কোথায় পাব? তাকে চুড়িগুলো দেওয়া তো দূর, তার খোঁজই নেওয়া হয়নি প্রায় 1টা বছর। চারপাশে মেলার কোলাহল, চিৎকার, গান বাজনা, হাসির রোল সবই চলছে আপন গতিতে। কিন্তু রাকেশের মনটা ভারী হয়ে উঠল। একটা চাপা কান্না অনেক দিন পর গলার কাছে এসে আটকে গেল। অঙ্কনার চোখ দুটো রাকেশ আজও ভুলতে পারে না। সেই 2 আঁখি যেন হাজার শব্দের চেয়েও বেশি কিছু বলতো। মেয়ে মানুষের এত সাহসী ভালোবাসা ও আগে কোনোদিনও দেখেনি। তবুও কিছু ভালোবাসার সম্পর্ক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না, সামাজিক ও পারিবারিক চাপে। সেই চাপেই অঙ্কনাকে ছেড়ে রাকেশ রিয়াকে বিয়ে করেছিল। অঙ্কনার সেই হাহাকার আজ আবারও কানে ভেসে এলো রাকেশের। মেলার আকাশটা সন্ধ্যার পর থেকেই গুমোট ছিল। হঠাৎ এক ঝাপটা বাতাসের সঙ্গে শুরু হলো বৃষ্টি। এক মুহূর্তে ভিজে গেল আলো, দোকান, প্যান্ডেল। লোকজন ছোটাছুটি শুরু করল। এমন সময় গামছা দিয়ে মুখ ঢেকে সেই ভ্যানওয়ালা ছুটে এসে হাজির। বাবু চলুন, এই বৃষ্টিতে রাস্তা একেবারে নষ্ট হয়ে যাবে, এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ চলুন। ভ্যানওয়ালা ছুটে ভ্যান আনতে গেল, তখনই একজন মেয়ের সঙ্গে রাকেশের ধাক্কা লাগল। মাফ করবেন। রাকেশ পিছিয়ে গিয়ে মুখ তুলল, আর সাথে সাথেই সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই যে অঙ্কনা! এক মুহূর্তের জন্য চারপাশের কোলাহল
যেন থেমে গেল। অঙ্কনার মুখেও কোনো কথা নেই। রাকেশও কিছুতেই ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছিল না। দুজনেই কিছুক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর রাকেশ কোনো রকমে প্রশ্ন করল, তুমি এখানে? অঙ্কনা বলল, কাঁসাপাড়ায় আমার মামার বাড়ি। তুমি এখানে? আমি তো শ্বশুর বাড়ি। একা এসেছ? হ্যাঁ, একাই। তা ফিরবে কি করে? ভ্যান সাইকেল যা পাবো ধরে নেব। এখনই বৃষ্টিতে ভ্যান পাওয়া মুশকিল। আমি যে ভ্যানকে ধরে রেখেছি সেই তোমায় পৌঁছে দেবে। অনেক উপকার করলে। ঠিক আছে, চলো তাহলে। রাকেশ ভ্যানওয়ালার কাছে গিয়ে বলল, আগে আমরা এই দিদিকে নামিয়ে দেব কাঁসাপাড়ায়, তারপর আমি ফিরব, ঠিক আছে? ভ্যানওয়ালা একটু অপ্রস্তুত গলায় বলল, কোন দিদি বাবু? রাকেশ পিছনে তাকিয়ে দেখালো, এই যে আমার পিছনে। ভ্যানওয়ালা তখনও একটু বিভ্রান্ত হলো, কিন্তু কিছু বলল না। ওরা দুজন একসাথে উঠে বসল ভ্যানে। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। মাথায় ছাতা নেই, গায়ে রেনকোট নেই। ভ্যানে বসে থাকা প্রত্যেকেই এই প্রবল বৃষ্টিতে ভিজে চলেছে। ভ্যানের চাকা গড়িয়ে চলেছে পিচ্ছিল কাদামাটির উপর দিয়ে। অঙ্কনার মুখটা রাকেশের খুব অস্বাভাবিক ঠেকছে। চোখের নিচে কালি, গাল দুটো একেবারে বসে গেছে। শরীরটাও কেমন শীর্ণ, অবসন্ন। দোহারা গড়নের মেয়েটা যেন কোথায় হারিয়ে গেছে, পড়ে রয়ে গেছে এক ফ্যাকাশে অবয়ব। এছাড়া যে মেয়েটা অনর্গল কথা বলে যেত, সেই মেয়েটা এতক্ষণ একটাও কথা নিজে থেকে বলেনি। বিয়ে করেছ? হঠাৎই এই প্রশ্নটা বেরিয়ে এলো রাকেশের মুখ থেকে। অঙ্কনা মুখ ফিরিয়ে হালকা হেসে বলল, পাগল, ওসব হবার আমার কিছুতেই নেই। রাকেশ কেমন যেন একটা ভার অনুভব করল বুকের মধ্যে। বলল, সবাই একরকম হয় না অঙ্কনা। অঙ্কনা এবার সোজা হয়ে বসে বলল, সেটাই তো ভেবেছিলাম, তারপর যা দেখলাম। কথাগুলো ছুরির ফলার মতো বিঁধে গেল রাকেশের বুকে। ও কি শুধুই রাকেশের চলে যাওয়াটা দেখল, আর ভালোবাসাটা চোখে পড়ল না? অঙ্কনা কিভাবে ভুলে গেল সেই দিনগুলো, যেবার বাগবাজারে নিজের মামা বাড়িতে গিয়েছিল অঙ্কনা, সেবার একজন চ্যাংরা ছেলেকে, কি যেন নাম ছিল, অবিরাম, দিনের পর দিন অঙ্কনাকে উত্ত্যক্ত করত। সেই ছেলেটা রাস্তাঘাটে বিরক্ত করত। সেই অবিরামকে ধরে একদিন বেধড়ক মেরেছিল রাকেশ। পাড়ার সবার সামনে ছেলেটা ওই রকম মার খেয়ে লজ্জায় পাড়া ছেড়েই চলে গিয়েছিল। এসব কি কিছুই মনে নেই অঙ্কনার? আচ্ছা, স্বার্থপর মেয়ে তো। কথাটা মনে পড়েই রাকেশের বুকটা কেঁপে উঠল। হ্যাঁ, ঠিক কথা, অঙ্কনার মামাবাড়ি তো বাগবাজারে। তাহলে ও এখানে মামার বাড়িতে এসেছে বলল কেন? তবে কি ও মিথ্যে বলল রাকেশকে? কিন্তু কেন? সাথে সাথে রাকেশের মনে পড়ল কাকা বাবুর কথা। ফাড়া, তবে কি অঙ্কনাই এখনও শত্রু? হতেই পারে। অজস্র অভিমান, অবহেলা, মানসিক ক্ষতের জন্য হয়তো প্রতিশোধ নিতে এসেছে অঙ্কনা। রাকেশের শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। হঠাৎ একটা ঝাঁকুনির পর কটা শব্দ করে থেমে গেল ভ্যানটা। ভ্যানওয়ালা বলল, বাবু, মনে হচ্ছে পিছনের চাকা গর্তে পড়ে গেছে। রাকেশ নিচে নামল। ভ্যানওয়ালা নিচে উবু হয়ে বসে বলল, পিছনের চাকায় কাদা ঢুকে আটকে গেছে বাবু, একটু দাঁড়াতে হলো। নিস্তব্ধ নিঝুম রাস্তা, একদিকে জঙ্গল আর অন্যদিকে গভীর খাদ। অঙ্কনা নীরবে ভ্যান থেকে নেমে নিচু গলায় রাকেশকে বলল, চলো ওই জঙ্গলের ধারে গিয়ে একটু দাঁড়াই, ভ্যান ঠিক হলে ভ্যানওয়ালা ডেকে নেবে। রাকেশের বুকের ভেতরটা কেঁপে উঠল। একে নিঝুম অন্ধকার, তার উপর বৃষ্টি, অচেনা রাস্তা, তার উপর অঙ্কনার এই অদ্ভুত প্রস্তাব। রাকেশ গলা খাকড়ি বলল, না, আমি এখানে ভ্যানওয়ালার একটু সাহায্য করব। শোনো না, এদিকে থেকো না, আমার সঙ্গে চলো। রাকেশ মুহূর্তের জন্য অসাড় হয়ে গেল। এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে ভাব ছড়িয়ে পড়ল তার শরীর জুড়ে। সে ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি যাও, ভ্যান ঠিক হলে আমি নিজেই তোমায় ডেকে নেব। অঙ্কনা আর কিছু বলল না। সে চুপচাপ জঙ্গলের দিকে হেঁটে চলে গেল। এই সময় পাশ থেকে ভ্যানওয়ালা বলল, বাবু, আপনি চাকার এই দিকটা একটু ধরে রাখেন। হ্যাঁ, আমি একটা গাছের মোটা ডাল আনছি, তাহলে চাকাটাকে হেঁচকামি তোলা যাবে। রাকেশ চাকা তোলার চেষ্টা করছিল। ভ্যানওয়ালা তাড়াতাড়ি জঙ্গলের সামনে চলে গেল। রাকেশের পিছন দিকে খাদের সীমানা দিয়ে কাদা গড়িয়ে পড়ছে। আকাশে বজ্রের গর্জন বাড়ছে। ঠিক তখন কোনো ভারী কিছু এসে সজোরে আছড়ে পড়ল রাকেশের মাথার পেছনে। চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। শেষ অবধি অঙ্কনা এভাবে। রাকেশ মাথা ধরে পিছনে ফিরে তাকাতেই দেখল হাতের গাছের মোটা ডাল ধরে দাঁড়িয়ে আছে। না, অঙ্কনা নয়, এই যে সেই ভ্যানওয়ালা। সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকে স্পষ্ট হলো তার মুখ। নিজের মুখ আড়াল করে রাখা গামছাটা এখন ভ্যানওয়ালা খুলে দিয়েছে। এই যে সেই লম্পট ছেলে যে একসময় অঙ্কনাকে বিরক্ত করার জন্য রাকেশের হাতে মার খেয়েছিল, অবিরাম।
অবিরামের চোখে পুরনো হিংস্রতা, মুখে ঘৃণা মিশ্রিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রাকেশের সামনে। গলাটা নিচু করে ঠোঁটের কোণে এক টুকরো শয়তানি হাসি চেপে সে বলল, আমি গুন্ডা ছিলাম রে, গুন্ডা। বাগবাজারে আমার নাম শুনে সবাই থরথর করে কাঁদত, কিন্তু তোর হাতে মার খেয়ে পাড়ায় আমার মান ইজ্জত বলে কিচ্ছু রইল না। সবাই পেছনে হাসত। কাদায় পড়া শুয়োর। বউ সে তো পার্টি অফিস থেকে খেদিয়ে দিল। বাধ্য হয়ে শহর ছেড়ে গ্রামের বাড়ি ফিরলাম। এখন দেখ, বাগবাজারের অবিরাম গুন্ডা নাকি গ্রামে ভ্যান চালাচ্ছে। বজার হোটেলে আজ তোকে দেখেই চিনেছি। তুই চিনতে পেরে যাস সেই ভয়তে মুখে গামছা বেঁধে রেখেছি। তোকে দেখা মাত্রই এতদিনের পুরনো রাগটা আবার তেড়ে ফুঁড়ে উঠল। ভাবছিলাম কিভাবে তোকে শায়েস্তা করব, কিন্তু হঠাৎ তুই নিজে থেকেই আমায় সেই সুযোগ করে দিলি। রাকেশ যন্ত্রণায় মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করে চলল। অবিরাম নিচু হয়ে রাকেশের মুখের কাছে মুখ নামিয়ে বলল, মাথার গণ্ডগোলটা কবে বাঁধা? সারাটা রাস্তায় একা একা কথা বলতে বলতে এলি? ডাক্তার দেখাস তো? হো করে হেসে উঠল অবিরাম। এই অবস্থাতেও রাকেশের মনটা হু হু করে উঠল। কি বলছে অবিরাম? ও এতক্ষণ একা একা কথা বলছিল মানে? ওর সঙ্গে তো অঙ্কনা ছিল। এমন সময় অবিরামের মাথা লক্ষ্য পড়ে একটা আঘাত নেমে এলো। বিরাট একটা পাথর কোথা থেকে যেন উড়ে এসে অবিরামের মাথায় এসে লাগলো। অবিরাম খাদের ধারেই দাঁড়িয়েছিল। প্রচণ্ড আঘাতে সে টাল সামলাতে না পেরে চিৎকার করে পড়ে গেল খাদে। রাকেশ দেখল জঙ্গলের ভিতর থেকে অঙ্কনা বেরিয়ে এসেছে। ভেজা চুল তার মুখে লেপ্টে আছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ধীরে ধীরে সেই ভ্যানটাকে অঙ্কনা খাদে ঠেলে দিল। রাকেশ নিজের রক্তাক্ত মাথাটা ধরে বলল, অঙ্কনা, এদিকে একবার। অঙ্কনা ছুটে এসে রাকেশের মাথাটা কোলে তুলে নিল। ওর আহত স্থানে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি ছেড়ে চলে যাওয়ার পর একদিন আবার খুব জ্বর আসে। ভাবলাম এই বিচ্ছেদের কারণেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু না, জ্বর যখন অনেক দিনেও কমল না, তখন রক্ত পরীক্ষা করা হলো। জানা গেল আমার ডেঙ্গু হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্বর এত বেড়ে যায় যে আমি মাঝপথেই মারা যাই। তুমি যদি একবার এসে খোঁজ নিতে, তাহলে জানতে পারতে আমি আর নেই। আমাদের বাড়ির দূরত্বটা এতটাই বেশি ছিল যে তুমি কিচ্ছু জানতে পারলে না। আজও তুমি কিছুই জানতে পারতে না, এই শয়তানটা যদি না তোমার ক্ষতি করতে আসতো। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এই রাস্তায় বর্ষার দিনে এমন দুর্ঘটনা আগেও হয়েছে, লোকে এটাকেও দুর্ঘটনাই বলবে। আমি চললাম গো, তোমার উপর আমার কোনো রাগ নেই, তবে একটা শেষ আবদার আছে। রাখবে? রাখবো। পরের জন্মে যদি আবার দেখা হয়, তাহলে আমাকে ছেড়ে যেতে পারবে না, কিন্তু সারাটা জীবন আমায় ভালোবেসে আমার পাশে থাকবে, কেমন? রাকেশের চোখের সামনে থেকে অঙ্কনার মুখটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরের দিন সকালে চোখ খুলল রাকেশ। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শুয়ে আছে শ্বশুর বাড়িতে। জানালার বাইরে বারান্দা থেকে কিছু খুসখুস কথা কানে এলো ওর। রিয়া কাঁদছে। তোমার সত্যি হলো কাকাবাবু, আমি সঙ্গে থাকলে মানুষটার ফাঁড়া কেটে যেত। কাকাবাবু শান্ত গলায় বলছেন, ফাঁড়া তো কেটেই গেছে না। তোকে বলেছিলাম না, স্বামীর বিপদ স্ত্রী ঠেকাতে পারে। তোর সিঁদুরের জোরেই ও ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে। না হলে ভ্যানওয়ালা ভ্যান সমেত খাদে পড়ল, আর যাত্রী খাদের সামনেই মাথায় সামান্য আঘাত পেয়ে বেঁচে গেল। এও কি সম্ভব? এসবই তোর ভালোবাসার ফল না। রাকেশের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। পকেটের ভেতর ছুনছুন করে কিছু বাজল। মেলা থেকে কেনা এক গাছে লাল চুড়ি পকেট থেকে বের করে রাকেশ নিজের চোখের সামনে ধরতেই যেন ওর কানে ভেসে উঠল সেই পরিচিত কণ্ঠস্বর, এই চুড়ি কিনে দেবে আমায়? লাল রঙের কাঁচের চুড়ি।